অধিবেশন শুরুর 23 মিনিট পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা অধিবেশনে যোগ দেন। আরো জানাচ্ছেন মাহবুব শারক। এবং 2013-14 অর্থ বছরের বাজেট অধিবেশন 83 কার্যদিবসের দীর্ঘ বিরতির পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রধান বিরোধী দল বিএনপি ও তার জোটভুক্ত দলের সংসদ সদস্যরা সংসদে যোগ দেয় অধিবেশন শুরুর 23 মিনিট পর। বিরোধী দলের এই সংসদে ফেরার মুহূর্তে সরকারি দলের সংসদ সদস্যরাও তাদের স্বাগত জানাতে ভুললেন না। স্পিকার ও বিরোধী দলকে সংসদে স্বাগত জানান। এ সময় সংসদ অধিবেশনেই ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মাননীয় বিরোধী দলীয় নেতা এবং সকল বিরোধী দলের সম্মানিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ এই বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন। আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অধিবেশনে। কিন্তু অধিবেশনে যোগ দেওয়ার 2 ঘন্টা পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মওদুদ আহমেদ রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃখ প্রকাশ করে এই সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবি জানান। তাহলে এই সংসদ কার্যকর করার ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা রেখে যাব। এই বক্তব্য শেষ করার সাথে সাথেই সভা সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে ওয়াকআউট করেন তারা। বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করায় বিস্ময় প্রকাশ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। এদিন পরে আর সংসদে ফেরেনি বিরোধী দলের সংসদ সদস্যরা। আজকের এই ওয়াকআউটে পরিষ্কার হয়ে গেল যে তিনি বা তারা বেতন ভাতা রক্ষা করার জন্য, সদস্যপদ রাখার জন্যই তারা সংসদে এসেছে। এর আগে দেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। স্বাগত বক্তব্যে স্পিকার আশাবাদ জানান, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। এক্ষেত্রে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতা চান তিনি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরাও। আপনি স্পিকার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আইন সম্পর্কিত বিষয়ে আপনার অভিজ্ঞতার প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করব যে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনি এই সংসদ পরিচালনা করার ক্ষেত্রে এগিয়ে যাবেন। এদিকে সংসদ শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় আগামী 3 জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে আগামী 6 জুন বাজেট দেবেন অর্থমন্ত্রী। মাহবুব শারক, 71, ঢাকা। এর আগে বিকেলে সংসদীয় দলের সভায় দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর বাজেট অধিবেশনে যোগদানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় বিএনপি। সংসদ ভবনে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের 3 জন ছাড়া সকল সংসদ সদস্য অংশ নেন। এতে সবাই সংসদ অধিবেশনে যোগ দেওয়ার পক্ষে মত দেন। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। তিনি আরো জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নিয়ে আলোচনার জন্য দলের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জমা দেওয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজকে আমরা সংসদ অধিবেশনের কার্যক্রমে অংশগ্রহণ করব। সরকারি দলের আচার ব্যবহারের উপর নির্ভর করবে আগামী আজকে শুরু হওয়া এবং আমাদের যোগদানের পর এই বাজেট অধিবেশনে আমরা কতদিন থাকতে পারব। তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার ইস্যু নিয়ে কোনো আলোচনা আমরা করব না। আমাদের যিনি এই নোটিশ দিয়েছেন উনি ইতিমধ্যেই এখন থেকে 5 মিনিট আগে অথবা 5 মিনিট পরে প্রত্যাহার করে নিয়েছেন। এই বিষয়ে আমরা মুলতবি প্রস্তাবে আলোচনা করতে রাজি হই নাই। সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 57 নম্বর ওয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত করে সোমবার গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে আর কোনো বাধা রইল না। মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে সুলতানগঞ্জকে দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হলেও একে নির্দিষ্ট কোনো ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি নজরে আসার পর স্থানীয় সরকার বিভাগকে সংশোধিত গেজেট প্রকাশ করতে বলে নির্বাচন কমিশন। থাকলে তো হবে না, কেননা কাগজপত্র সবকিছু রেডি থাকতে হবে। আইনের ব্যাপার তো এগুলো। যেমন গেজেট যেটা হয়েছে একটা, সেখানে 17 নম্বর ওয়ার্ড একটা ক্রিয়েটেড হয়েছে। এটাকে এখন আইনের যে তফসিল আছে 1 নম্বর, তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। সেই অন্তর্ভুক্ত করার একটা নোটিফিকেশন দেন, সেটার জন্য আমরা
যেই আকারের বাজেটই দেওয়া হোক না কেন, অর্থনীতির প্রয়োজনীয়তা ও রাজনৈতিক বাস্তবতার দ্বন্দ্বে এর বাস্তবায়ন কঠিন হবে, এমনটাই মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অর্থনীতিবিদেরা। রাজনৈতিক সহিংসতার কারণে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন হবে না বলেও মনে করছেন তারা। আরো জানাচ্ছেন শামীমা দোলা। 2013 অর্থ বছরে দেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার আয়োজন করে সিপিডি। বিদায়ী অর্থ বছরে দেশের সামগ্রিক অর্থনীতির মূল্যায়ন তুলে ধরে সিপিডির অর্থনীতিবিদরা বলেন, বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতির মাঝেও বৈদেশিক বাণিজ্যের সাথে সম্পর্কিত বাংলাদেশের অর্থনীতির খাতগুলো ভালো করেছে, কিন্তু রাজনৈতিক সংঘাতের কারণে সরকারের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি 7% অর্জন হবে না। রাজনৈতিক যে বাস্তবতা তার সাথে এখন অর্থনৈতিক যৌক্তিকতার একটা বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। একটা বনাম রাজনৈতিক বাস্তবতার সাথে অর্থনৈতিক প্রয়োজনীয়তা একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। রাজনৈতিক প্রয়োজনে অর্থমন্ত্রী একটা বাজেট তৈরি করবেন, আমরা জানি যে অর্থনৈতিক যৌক্তিকতা সবসময় সেখানে জয়লাভ করতে পারবে না। সেহেতু একদিকে আমাদের সমবেদনা আছে যে এরকম একটি পরিস্থিতির জন্য, আবার অন্যদিকে আগামী 6 মাস অর্থনীতি কিভাবে যাবে তার জন্য উদ্বেগটাও কম না। সিপিডি নির্বাহী পরিচালক জানান, 2012-13 অর্থ বছরে দেশে অর্থনীতির বেশ কিছু খাতে অর্জন ভালো ছিল। সরকারি বিনিয়োগ বেড়েছে রেমিটেন্স, বৈদেশিক বিনিয়োগও ভালো ছিল, কিন্তু কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে, ব্যক্তি খাতে বিনিয়োগ, অভ্যন্তরীণ খাত প্রবৃদ্ধি ভালো ছিল না। ব্যাংকিং খাতে অব্যবস্থাপনা ও রাজনৈতিক অস্থিরতায় খেলাপি ঋণ বেড়েছে। আমদানি কমার কারণে চলতি বছরে রাজস্ব আদায় কম হয়েছে, ফলে আসছে বাজেটেও ঘাটতির পরিমাণ বাড়বে। 74% মতো এনবিআর তাদের রেভিনিউ টার্গেটের করেছে এপ্রিল পর্যন্ত। বাকিটা যদি তাদের করতে হয়, এখন বাকি 2 মাসে তাদের 28% মে জুনে করতে হবে। হয়তো শেষের দিকে তারা কালেক্ট করবেন, হয়তো তার মাত্রা হয়তো কিছুটা বাড়বে, কিন্তু আমাদের যেটা মনে হয় যে তারপরও এইবারে এনবিআর এর প্রায় 3000 থেকে 4000 কোটি টাকা ঘাটতি হবে বলে আমাদের মনে হচ্ছে টার্গেটের তুলনায়। আসছে বাজেটে পদ্মা সেতুর জন্য 6500 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ বাজেটে প্রভাব ফেলবে, তাই বিকল্প অর্থায়নে সুপারিশ করছে সিপিডি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো এই যে কত দ্রুততম সময়ের ভিতরে পদ্মা সেতুকে সবচেয়ে কম ব্যয়ে আমরা এই জিনিসটা নির্মাণ করতে পারি। এইটি হলো আমাদের কাছে বিবেচ্য বিষয়। সেই বিবেচনার থেকে রেয়াতি সুদে আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে বা দ্বিপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠানের থেকে অর্থ পাওয়াটা ছিল সর্বোচ্চভাবে গ্রহণযোগ্য একটি ব্যাপার। বৈদেশিক সাহায্য বাড়ায় চলতি অর্থ বছরে মার্চ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রায় 50 ভাগ হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে আরো সহিংস হয়েছে। তাই রাজনীতিকদের সমঝোতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরি তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। শামীমা দোলা, 71, ঢাকা। বাজেটে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দিলে রাজস্ব আদায় বাড়বে, এমনটা মনে করছেন না অর্থনীতিবিদরা। তারা বলছেন, লুটেরা ও প্রভাবশালী মহলের চাপে বারবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে, আর কালো টাকাকে কাজে লাগানোর পক্ষে ব্যবসায়ী নেতারা। বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ এবং অর্থনীতিতে তার প্রভাব নিয়ে শেহাদ তানভীরের প্রতিবেদন। দেশের অর্থনীতিতে সাদা টাকার তুলনায় কালো টাকার পরিমাণ বেশি বলে মনে করেন অনেক অর্থনীতিবিদ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে এর পরিমাণ 40 থেকে 80% পর্যন্ত হতে পারে। 10% কর দিয়ে পুঁজিবাজার আর আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ আসছে বাজেটেও বহাল থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে তা রাজস্ব আদায়ের গতি বাড়াতে পারবে না বলে আশঙ্কা করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। কোনো লাভ নাই এই জন্য যে যাদের কাছে কালো টাকা আছে তারা তো দাপটের সঙ্গে চলছে, কাজেই তারা যদি এটাকে ডিক্লেয়ার দেওয়া সাদা করে তাদের দাপট তো কমে যাবে, তারা তো চিহ্নিত হয়ে যাবে যে কালো টাকার মালিক ছিল। তারপরও প্রভাবশালী মহলের চাপে সরকার বাজেটে বারবার এই সুযোগ দিতে বাধ্য হন বলে মনে করেন অনেকে। নিশ্চয়ই কোনো স্বার্থান্বেষী মহল আছে যারা এটার জন্য চাপ সৃষ্টি করে এবং সে সরকার সেটা মেনে নেয়। কেন সরকার এটাকে করে এটা সবসময় একটা রহস্য, এবং এবারও তাই। তবে কালো টাকাকে সাদা করার পক্ষে অবস্থান অনেক ব্যবসায়ী নেতার। কালো টাকা গত বছর যদি অনেকে বেশি করে থাকেন তাদের জন্য এটা খুবই সুখবর। এর পক্ষে বিপক্ষে অনেকগুলো মত আছে। উৎপাদনশীল খাতে ব্যয়ের বিধান রেখে শেষবারের মতো এই সুযোগ দেওয়া যেতে পারে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের আরেক সাবেক গভর্নর। দুর্নীতি সুশাসন কায়েম করুন, দেখবেন কালো টাকা টাকা কমে যাবে। সাদা করার মানেই হলো তো আপনার একটা উৎসব। একবারের জন্য ওয়ান্স ফর অল এটাকে বন্ধ করে দেওয়া, যে এরপরে আমরা কালো টাকা করবো না। তাও কি করতে পারে যে 100 টাকা 40 টাকা দিয়ে বাকি 60 টাকা আপনি, তাও 60 টাকাটা এখানে ইনকাম ট্যাক্সের সাথে আর সাথে আপনি ইস্যু করেন,
এবং উৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় করবেন। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত 11টি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও সাদা হয়েছে 20,000 কোটি টাকার কিছু বেশি। এ থেকে কর পাওয়া গেছে মাত্র 1400 কোটি টাকা। সেহাজ তানভীর, 71, ঢাকা। সংবাদ সংযোগে এবার একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ বাদেই, সাথেই থাকুন। হরলিক্স 450 গ্রাম জার ও প্যাকের সাথে হরলিক্স বিস্কুট ফ্রি। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরের ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। বিক্রয়.com-এ প্রায় সবকিছুই বিক্রি করা যায় খুব সহজে। বিক্রয়.com, বাই, সেল, স্মাইল। সবাই বলে দুধভাত, কিন্তু আমি জানি শুধু দুধভাত হয়ে থাকার জন্য জন্মেনি। আমি দেখেছি ওকে দেখেছি প্রচন্ড কষ্ট করার ক্ষমতা, দুর্দান্ত স্ট্যামিনায়, আর স্ট্যামিনা জোগাতে সাহায্য করে বুস্ট। শরীরে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয় 3 গুণ বেশি স্ট্যামিনা ওকে তৈরি করে সেই দিনটি যখন সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ায়। এভাবেই হাজারো দুধভাত হয়ে ওঠে দুরন্ত স্ট্রাইকার মাসুদ। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ আওয়ার এনার্জি। হতে চাই মোরা সুপারস্টার, আমাদের হবে রেসিং কার, চালাতে মুখ বাড়ি ব্যান্ডে ছড়াছড়ি, অটোগ্রাফ এসবের বাড়াবাড়ি, মানি আর ফেম হবে টপ রেটিং, পেতে চাই আমরা এভরিথিং। শুনে শুনে লেটস প্লে, কিপ রকিং, রকিং ফ্রেন্ডস, আমরা পেতে চাই এভরিথিং। বাহ, কিন্তু মামা সবাই কি আমার মতো এত কষ্ট করে শুনবে? যদি সবাইকে শোনাতে চান আপনার গান, কবিতা, এলাকার সব ঘটনা, তাহলে বাংলালিংক লোকাল রেডিও 2001 এর